শিক্ষকদের দুর্বলতা এবং জবাবদিহির ঘাটতিতে এসএসসিতে ফল বিপর্যয়। কোথাও শতভাগ পাশের আনন্দ, কোথাও কেউ পাশ না করার বিষাদ। এবং চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫। দর্শক দেখছেন এটিএন নিউজ। বিকেল ৪টার দেশের খবরে আপনাদের সাথে আছি আমি রুমু ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসের সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে ফল বিপর্যয় মানবিক বিভাগে। মোট পরীক্ষার্থীর ৫১% ফেল। বেশিরভাগ অকৃতকার্য ইংরেজি ও গণিত বিষয়, যার প্রভাব ফেলেছে সামগ্রিক ফলাফলে। কেন এই বিপর্যয়? কারণ খুঁজেছেন কিশোর জাহান। এসএসসি ও সমমান পরীক্ষার্থী ছিল এবার ১৮,২৯,৪৮৫ জন, যার মধ্যে ফেল করেছে ৬,৯০,০০০-এর বেশি শিক্ষার্থী, অর্থাৎ ফেল ৩০%-এরও বেশি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল। ফলাফল বিশ্লেষণে এবারও ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। কুমিল্লা ছাড়া ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাশের হার ৮০%-এর নিচে। শীর্ষে থাকা ঢাকা বোর্ডেও ইংরেজির ফল আগের তুলনায় খারাপ, প্রায় ৮৮% থেকে নেমেছে ৭৮%। নাম্বারগুলি তারা কম পায়। সে কম পাওয়ারগুলির একটি কারণ হচ্ছে সিস্টেম ফলো না করা। হয়তো একটা প্যারাগ্রাফ লিখছে, তাহলে সেখানে একটাই প্যারাগ্রাফ হবে, একটা প্যারা হবে, কিন্তু স্টোরি রাইটিং লিখতে গেলে সেটাও একটা প্যারাতে লিখছে, এটাতে 3টা প্যারা হওয়া উচিত। এই যে ফলো করছে না, কিংবা ফ্লোচার্ট লেখার সুনির্দিষ্ট নিয়ম আছে, এটা হয় তারা জানে না অথবা জেনে ভুলে গিয়েছে। পরীক্ষার ক্ষেত্রে এটা মেনটেন করেনি, এটা সিস্টেমেটিক্যালি একটা মিস্টেক। গণিতেও কয়েকটি বোর্ডে ফল তুলনামূলক ভালো হয়নি। সর্বোচ্চ ৮২% পাস এ বিষয়ে। দুটি বিষয়ই বাধ্যতামূলক হওয়ায় এসব বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রভাব সরাসরি পড়েছে সার্বিক পাশের হারে। আমরা যখন খাতার মূল্যায়ন করি, এমন সব অঙ্ক দেখি যে শিক্ষার্থীরা এমন ভুল করে বা নিয়মেও ভুল থাকে, যেগুলি তো শিক্ষার্থী নিশ্চয়ই ভুলটাই শিখতে হয়তো না। আর তাছাড়া এবছর শিক্ষার্থীরা শুধু ক্লাস 10-এ ওরা হায়ার ম্যাথ সাবজেক্টে পড়ছে, 9-এ ছিল না। মানবিক বিভাগের ফল সামগ্রিক পাশের হার নিম্নমুখী হওয়ার বড় কারণ। এছাড়াও কারিগরি বোর্ডে হিসাব বিজ্ঞানে পাশ করেছে মাত্র 20% শিক্ষার্থী। সাধারণত নবম-দশম শ্রেণীতে একই পাঠ্য বই ও শিক্ষাক্রম পড়ানো হলেও ব্যতিক্রম এ শিক্ষার্থীরা। তারা নবম শ্রেণীতে বাতিল হওয়া নতুন শিক্ষাক্রমে পড়েছে। দশমে উঠে পড়েছে ২০১২ সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রম। এর প্রভাব আছে বলেও মনে করেন শিক্ষকরা। শিক্ষক নিয়োগে মনে হয় আরও সরকারকে যত্নবান হতে হবে, সতর্ক হতে হবে, ঘোড়ায় যেতে হবে। এবং শিক্ষকদের যে প্রশিক্ষণ, নতুন কোনো কারিকুলাম হয়, সেখানে প্রশিক্ষণ যথেষ্ট না। ক্লাসে শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের দুর্বলতা যেমন প্রভাব ফেলে, একই রকমভাবে জবাবদিহির ঘাটতি আছে মত শিক্ষা সংশ্লিষ্টদের। স্কুল যদি কিছুটা গ্যাপ থাকেও নিজেরা বাসায় টিউটর রেখে যে সেটাকে পূরণ করবে, সেই সক্ষমতা আমাদের প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকদের নাই। শিক্ষক পর্যাপ্ত ভালো আছে, তারা মনোযোগী হয়ে আরও বেশি ক্লাসে সময় দিয়ে এই ছেলেমেয়েদের উঠিয়ে নিয়ে আসলে সম্ভব হবে ইনশাআল্লাহ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এসএসসি পরীক্ষার ফলাফলে চমক দেখিয়েছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবছর কেবল শতভাগ পাসই নয়, বিদ্যালয়টির ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেয়েছে GPA 5। এমন গৌরবময় ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৬ সালে এসএসসি পরীক্ষার ফলাফল এনে দিয়েছে এই আনন্দ উৎসব। ফলাফলের হিসাবে কেবল নরসিংদী নয়, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবছর প্রতিষ্ঠানটির ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই পাস, সবাই অর্জন করেছে GPA 5। সোমবার দুপুরে ফলাফল প্রকাশের পর কারো চোখে ছিল বিস্ময়, কারো কারো মুখে ছিল জয়ধ্বনি। আনন্দ উল্লাসে মেতে ওঠে কৃতি শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবকরা হয়ে ওঠেন উচ্ছ্বসিত ও আবেগপ্রবণ।
এই রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের শিক্ষকদের, তারপর আমরা নিজেদেরও প্রচেষ্টা রয়েছে এবং আমাদের পিতামাতা আমাদেরকে মানে অনেক সাপোর্ট করেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে মানে বরাবরের মতো যাতে আমাদের স্কুল আরো ভালো রেজাল্ট করে, আমাদের স্কুল আরো এগিয়ে যায়, সারা বাংলাদেশে অনেক সুনাম অর্জন করে। আমরা খুবই খুশি যে আমরা আমাদের দেশকে দেশের শীর্ষ পর্যায়ে, আমাদের স্কুলকে আমাদের দেশের শীর্ষ পর্যায়ে নিয়ে গেছি। আমরা যে A+ পেয়েছি, এর থেকে আমাদের ছোট ভাই বোন যারা আছে আমাদের স্কুলের, তারা শিখবে, তারা প্রেরণা পাবে, এটাই মূলত আমাদের প্রাপ্তি। এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, জানালেন সাফল্যের নেপথ্যের কথা। শিক্ষার্থীদের উপর আমরা কিন্তু অনেক একটা টেকনিক অবলম্বন করি যে তাদের ডেলির পড়া ডেলি আমরা আদায় করতে সক্ষম হই। যে কোনো কিছুর সফলতার পিছনে পরিশ্রমটাই সবচেয়ে বড় মূল মন্ত্র। শিক্ষার্থীর নিবিড় তদারকির জন্য প্রতি 12 জন শিক্ষার্থীর জন্য একজন নিবেদিত গাইড টিচার আছেন, যিনি সকাল সন্ধ্যা সার্বক্ষণিক তার খোঁজখবর রাখেন এবং তার যদি কোনো বিষয়ভিত্তিক ঘাটতি থাকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কানেক্ট করে দেন এবং সমাধান করেই সে স্কুল ক্যাম্পাস ত্যাগ করে। নাসিমা কাদির মোল্লা হাই স্কুল প্রমাণ করেছে সংকল্প, সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা এবং কর্মনিষ্ঠ থাকলে কাঙ্ক্ষিত সাফল্য আসবেই। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে ঠাকুরগাঁওয়ে মিশ্র প্রতিক্রিয়া। জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও 5টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ফলে একদিকে যেমন বইছে আনন্দের জোয়ার, অন্যদিকে হতাশা ও উদ্বেগ। কেন 5টি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ফল বিপর্যয়? কারণ খোঁজার চেষ্টা করেছেন ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদ। উৎসবের আমেজ নেই এখানে। ফল প্রকাশের পর অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যখন আনন্দ উল্লাস, তখন ঠাকুরগাঁও রুইহা উপজেলার মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে হতাশার ছায়া। এই প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোনো শিক্ষার্থী। আমাদের প্রাতিষ্ঠানিক অবকাঠামো এত দুর্বল যে এখানে আমরা ভালো কোনো স্টুডেন্টকে ভর্তি করাইতে পারি না। এই প্রতিষ্ঠানের মতোই আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিগি উচ্চ বিদ্যালয়, তেয়ারিগা উচ্চ বিদ্যালয় ও রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেনি কোনো পরীক্ষার্থী। ফলে প্রশ্ন উঠছে, কোথায় ঘাটতি ছিল? শিক্ষার্থীদের প্রস্তুতিতে, নিয়মিত পাঠদানে, নাকি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়? এই বিষয়টা নিয়ে শিক্ষকদের আসলে আরো সচেতন হওয়া দরকার। ভালো করে পরিচর্যা করলে সামনে বার এটার পার্সেন্টেজ বাড়বে। এভরিডে স্কুল করেনি, মানে এক সপ্তাহ করলে এক মাইন্ড নাই। শিক্ষকেরও কিছু ঘাটতি আছে না, ওদিকেও কোনো ঘাটতি নেই। ঘাটতি আমাদের স্কুলেরই ঘাটতি আছে। জেলার শিক্ষাবিদরা বলছেন, ফলাফল শুধু পরীক্ষার সময়ের প্রস্তুতির উপর নির্ভর করে না। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিজ্ঞ শিক্ষক, পাঠদানের মান উন্নয়ন, অভিভাবকের সচেতনতা এবং প্রতিষ্ঠানের সঠিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ বিষয়। না শিক্ষক না শিক্ষার্থী একক এই ব্যর্থতার কিন্তু একক কারণ নয়। শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষার্থী সবার মধ্যে একটা আন্তরিক সমন্বয় থাকতে হবে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের 8 জেলায় মোট 18টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এবারে ঠাকুরগাঁয়ে পাশের হার 55.90%। 397টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 5 বিদ্যালয়ে 24 পরীক্ষার্থীর কেউ পাশ করেনি। এই স্কুলগুলোর বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে বলতে পারবো যে কি অবস্থা এবং এইটা কেন হলো সেটার কারণ উদ্ঘাটন করে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শিক্ষকদের কোনো সংকট ছিল কিনা বা প্রাতিষ্ঠানিক অন্য কী কারণে তারা খারাপ রেজাল্ট করলো এবং সামনের বার যাতে আমরা এই অবস্থার উত্তরণ ঘটানো যায় দৃশ্যমানভাবে আমরা সেটা নিব। শূন্য পাশ করা এসব শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলকে সতর্ক সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে কতটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন। MS আমাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও। মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। বিস্তারিত জানাতে ইছাখালী সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কানন। পতাকা বৈঠকে বিষয়টি সমঝোতা হয়েছে, বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্তে কেমন অবস্থা বিরাজ করছে? ধন্যবাদ রুমিতা। বাংলাদেশের নাগরিক এবং ভারতের নাগরিক মোট 3 জন যে দুদেশে ধরা ছিল তাদেরকে কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে আজ বেলা 2:30 ছেড়ে দেওয়া হয়েছে। তো বিএসএফ তাদের ভারতের 2 নাগরিককে নিয়ে গেছে এবং বিজিবি বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান তাকে নিয়ে এসছে। এখানে নিয়ে আসার পরে এই ক্যাম্পে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রুমিতা, আপনি জানেন সকাল 8টার দিকে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান নবচন্দ্রপুর নামক যে মাঠ, এই মাঠে কাজ করার সময়
বিএসএফ তাদেরকে বিনা উস্কানিতে আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায় এবং নবচন্দ্রপুর যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেখানে তাকে আটকে রেখেছিল। তো এই ঘটনার পরপরই কিন্তু এই সীমান্তের যে মাঠগুলো আছে সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এই ইচাখালী গ্রামের যে মানুষজন এরা কিন্তু লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে কিন্তু সীমান্তে একবারে সেখানে জড়ো হয় এবং ভারতের যে 2 নাগরিক ওখানে কাজ করছিল তাদেরকে তুলে নিয়ে আসে। তারপরে কিন্তু বিএসএফ এবং বিজিবির মধ্যে কিন্তু দফায় দফায় যে পতাকা বৈঠকের যে কর্মসূচি এটা কিন্তু শুরু হয়। তো পরে বেলা 2টার সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার 124-এর 3S এর যে নবচন্দ্রপুর যে মাঠ, এই মাঠেই কিন্তু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন 9 সদস্যের যে দল, এই দলের নেতৃত্ব দিয়েছেন ইসাখালী বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার আবু হানিফ এবং ভারতের বিএসএফ এর পক্ষে যে নেতৃত্ব দিয়েছে দুদেশের এই বিএসএফ এর পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদেরকে দুদেশে হস্তান্তর করা হয়েছে। তবে এ নিয়ে সীমান্তের যে বাংলাদেশি কৃষকরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছে যে এখন আপাতত মাঠে গেলে আবারও বিএসএফ তাদেরকে তুলে নিয়ে যাবে কিনা, এ নিয়ে তারা কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে। তবে আমি কথা বলেছি 6 বিজিবির যে চুয়াডাঙ্গা ক্যাম্পের কোম্পানি যে কমান্ডার রয়েছেন তার সাথে, উনি আমাকে জানিয়েছেন এ নিয়ে শেষ হয়ে গেছে, তো আপাতত আর কোনো ঘটনা ঘটবে না। তো মেহেরপুরের সীমান্ত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রুমিতা। কারণ আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুরের ইছাখালী সীমান্তের সর্বশেষ খবর জানছিলাম আমাদের প্রতিনিধি জুলফিকার আলী কাননের কাছ থেকে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপরে আরও থাকছে। ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক 2। এবং চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাস ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিকেল 4টার দেশের খবরে। চাঁদপুর কুমিল্লা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 চালক সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। সকাল 8:30টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচৌ পাচুয়ারি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল আরাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে মারা যান ট্রাকের চালক আব্দুল ওহাব, আল আরাফা বাসের চালক কামাল এবং বাসটির সুপারভাইজার শোভন। আহত 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পদ্মার তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে নতুন করে ভাঙন দেখা দিয়েছে পাটুরিয়া ফেরিঘাটে। এই বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়ার 4 নম্বর ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, আপনার কাছ থেকে জানতে চাই যে পাটুরিয়া ফেরিঘাটে নতুন করে যে ভাঙন সৃষ্টি হয়েছে সে ব্যাপারে কি খবর আপনার কাছে আছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখন কিন্তু বর্ষা মৌসুম, পদ্মায় কিন্তু এখন পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এই মুহূর্তে কিন্তু আমি এখন যে ঘাটটিতে দাঁড়িয়ে রয়েছে এটি পাটুরিয়ার 4 নং ফেরিঘাট। এই ঘাটটিতে গতকাল থেকে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। আমার পিছনে যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু গতকাল এই ঘাটের পাশে একটি পরিবারের বসত ভিটা ছিল, সেটি কিন্তু ভেঙে গেছে এবং বাড়ির এখনও কিছু অংশ কিন্তু রয়ে গেছে এবং এর কারণে কিন্তু এই 4 নং ফেরিঘাটটা কিন্তু এখন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে পদ্মার তীব্র স্রোত এবং নদী ভাঙনের কারণে আরও 4 মাস আগের থেকে কিন্তু পাটুরিয়ার 4 নং ফেরিঘাটটা কিন্তু এখনও বন্ধ, 5 নং ফেরিঘাটটা কিন্তু এখনও বন্ধ রয়েছে। 4 নং ফেরিঘাটটা অল্প কয়েকদিন আগে চালু হয়েছিল কিন্তু আবার নদী ভাঙন, এর পাশাপাশি নদী ভাঙন রয়েছে কিন্তু 3 নং ফেরিঘাটে। সোজা কথা যদি বলি, এই যে নতুন করে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে, এর কারণে কিন্তু আপনি জানেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সমস্ত মানুষ যারা এই ঘাটটি ব্যবহার করে বাড়ি ফিরে তারা কিন্তু চরম পরিমাণ বিপদে পড়বেন। কারণ যেভাবে ভাঙন দেখা দিয়েছে, এই ভাঙনে কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা বলছে যে
যে কোনো সময় এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু এই ভাঙনের কারণে কিন্তু ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু তারা পুরোপুরি আশঙ্কা করছেন, কারণ ভাঙনের কারণে আপনি জানেন যে লঞ্চঘাটটাও কিন্তু ভাঙনের কারণে অন্যথা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে সরিয়ে নিয়েছে, সেখানে পল্টনবিহীনভাবে কিন্তু লঞ্চ চলাচল করছে। 1 নং ফেরিঘাটটা বন্ধ, 2 নং ফেরিঘাটটা ভাঙনের কারণে বন্ধ। মাত্র দুইটা মাত্র ঘাট, 4 এবং 3, এই দুইটা দিয়ে কিন্তু ঘাট চলছিল, এখন সেই দুটো কিন্তু ভাঙনের কবলে পড়ছে। এর পাশাপাশি আপনাকে বলি যে এই যে পদ্মা এবং যমুনার তীব্র স্রোতের কারণে এবং নদী ভাঙনের কারণে পাটুরিয়া এবং মানিকগঞ্জের 4 উপজেলার প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নদী ভাঙন। এই নদী ভাঙনের কারণে ইতিমধ্যে কিন্তু প্রায় 2 শতাধিক পরিবারের বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং ভাঙন ঝুঁকিতে আছে কিন্তু হাজার হাজার মানুষের বসত ভিটা। যে সমস্ত মানুষ এই নদী পাড়ের মানুষ, তাদের একটা সময় কিন্তু প্রচুর জমি জমা ছিল, সেই সমস্ত জমি কিন্তু ভাঙতে ভাঙতে একদম তাদের কিনারা এসে ঠেকেছে। এই সমস্ত মানুষ এই ঘাটে হকারি করে, বিশেষ করে দিনমজুর করে খায়, তাদের অন্যথা যে বাড়ি করবে এরকম সমর্থ কিন্তু নাই। এই এলাকার মানুষের প্রাণের দাবি ছিল, এলাকার স্থানীয় যারা প্রশাসন ছিল, স্থানীয় যারা ছিল, তাদের কাছে কিন্তু দাবি ছিল যে এই আসনটাতে তারা নদী ভাঙনের জন্য কাজ করবেন, কিন্তু বিগত সময় হয়নি। নতুন সরকারের সময় আপাতত কিছু জিও ব্যাগ ফেলে কিন্তু কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে যদি বলি, এই যে 3 নম্বর ঘাটে নদী ভাঙন শুরু হয়েছে, এটা যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো 2-1 বেলার মধ্যেই কিন্তু ফেরি চলাচল বন্ধ হবে, এমনটা কিন্তু আশঙ্কা করছে স্থানীয়রা এবং সংশ্লিষ্টরা। আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম পাটুরিয়া ফেরিঘাটে যে নতুন করে ভাঙনের সৃষ্টি হয়েছে সেই খবর আমাদের প্রতিনিধি সুজন খন্দকারের কাছ থেকে। দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে 3.5 মাস বন্ধ থাকার পর আবারও মাছ শিকার শুরু হয়েছে। সোমবার মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করে রাঙামাটির বিএফডিসির অবতরণ ঘাটে মৎস্য ব্যবসায়ীদের কর্মতৎপরতা বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। দীর্ঘ 3.5 মাস কাপ্তাই লেক বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে কিন্তু কাপ্তাই লেকের যে মৎস্য আহরণ সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এরপর থেকেই কিন্তু আসলে এখানকার কাপ্তাই লেকে নির্ভরশীল যে সকল 25,000 জেলে রয়েছে এবং যে সকল মৎস্য ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে একটি কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটির বিএফডিসির অবতরণ কেন্দ্রে। এখানেও কিন্তু আসলে সকাল থেকে কিন্তু যে গতকাল মধ্যরাত থেকে যে মাছ আহরণ শুরু হয়েছে, সেই মাছগুলো যারা জেলেরা আহরণের পর কিন্তু আজ সকাল 6টা থেকে কিন্তু এই বিএফডিসির অবতরণ কেন্দ্রে কিন্তু এই মাছগুলো নিয়ে আসা হচ্ছে এবং সরকারি রাজস্ব আদায়ের মাধ্যমে কিন্তু আসলে এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তরে আসলে পাঠানো হচ্ছে। আমি কথা বলেছিলাম এখানকার যারা মৎস্য ব্যবসায়ী রয়েছে তাদের সাথে, তারা বলছে যে এবার যে মাছগুলো আসলে আজকে প্রথম দিনে যে মাছগুলো তারা পাচ্ছে সেখানে কিন্তু তারা বলছে যে তার মাছের যে সাইজ সেটি কিন্তু কিছুটা হলে ছোট হলেও কিন্তু আসলে তারা প্রত্যাশা করছে আগামী দিনগুলোতে তাদের মাছের যে সাইজ সেটি আসলে আরো বড় হবে এবং তারা ভালো মুনাফা লাভ করতে পারবে। সব মিলে যদি বলি এখানকার যে বিএফডিসি অবতরণ ঘাটগুলোতে কিন্তু এখন একেবারে কর্মচাঞ্চল্য এবং যে বিগত 3.5 মাস যে নীরবতা ছিল সেই নীরবতা কাটিয়ে কিন্তু এখন এখানে একেবারে হরিডাক অবস্থায় রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে। দর্শক, দেশের খবরে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া 60 বছর বয়সী এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিল্লাল শিকদার ও নাসির হোসেন নামে 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাত 3টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে খাবার দেওয়ার কথা বলে ওই নারীকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। তত্ত্বাবধায়ক জানান, ভোরে হাসপাতালে ফিরে ভুক্তভোগী নারী কান্নাকাটি করতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেওয়া হয়। ঝালকাঠি সদর থানার তদন্ত পরিদর্শক মেহেদি হাসান জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। 2 জনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতের এজলাস ও খাস কামরায় ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। সোমবার রাতে আদালতের বেঞ্চ সহকারী শহীদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেছেন। আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, মামলায় 20 থেকে 25 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
গতকাল রোববার দুপুরে যুগ্ম জেলা জজ মোহাম্মদ উজ্জ্বল মাহমুদের আদালতে একটি মামলার শুনানিকালে বিচারক বিদ্যুৎ নিয়ে সরকারের সমালোচনা করেছেন এমন অভিযোগ তুলে তার এজলাস ও খাস কামরায় ভাঙচুর চালানো হয়। বিচারকের বক্তব্যের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। তবে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। দর্শক, শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সেন্টেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। শিক্ষকদের দুর্বলতা এবং জবাবদিহির ঘাটতিতে এসএসসিতে ফল বিপর্যয়। কোথাও শতভাগ পাশের আনন্দ, কোথাও কেউ পাশ না করার বিষাদ। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫। ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ২। এবং চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাস ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা। দর্শক, এই ছিল বিকেল ৪টার দেশের খবর থেকে সর্বশেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।